দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার কি সফল হবে, নাকি তারা জাতীয় ঐক্য সরকার গঠন করে উপদেষ্টা পরিষদ ভেঙে দেবেন, নাকি জনগণের তীব্র আন্দোলনের মুখে ক্ষমতা রেখে উপদেষ্টা পরিষদের সদস্যরা যেভাবে পারেন দেশ ছেড়ে চলে যাবেন, নাকি তারা তাদের ক্ষমতা ধরে রেখে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন। দর্শক, দেশের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো প্রতিনিয়ত আমাদের সামনে আসতেছে, এর বাহিরে যে দেশের বাহিরে আন্তর্জাতিক যে ধরনের চাপ অন্তর্বর্তীকালীন সরকার ফেস করতেছে, এই চাপ সামলে ক্ষমতা ধরে রাখাটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখন প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যেমন ধরুন, ভারতের সাথে যে আমাদের সম্পর্কের বৈরিতা, এই বৈরিতা ধরে রেখে আন্তর্জাতিক মহলে অন্তর্বর্তীকালীন সরকার নিজেকে স্টেবল করতে পারবে, আমার কিন্তু তা মনে হয় না। কারণ যে দেশ থেকেই আমাদের দেশে কোনো ইনভেস্টর আসুক না কেন, তারা স্বাভাবিক আগেই ভারত হয়ে এই দেশে আসতে চাইবে। ভারত যে ধরনের স্টেটমেন্ট তাদেরকে দিবে, তারা সেই ধরনের স্টেটমেন্ট শুনে তারপরে তারা আমাদের দেশে আসবে এবং তারা সেইভাবে ইনভেস্ট করতে চেষ্টা করবে। এখন ভারতের সাথে যে সম্পর্কটা আমাদের বিরূপ সম্পর্ক হয়ে যাচ্ছে এবং দেশের ভিতরে যে পরিমাণে আপনার ভারত বৈরিতা বাড়তেছে, শুধু ভারত না, যেভাবে আমেরিকা এবং ইসরায়েলের পতাকাকে অবমাননা করা হচ্ছে, এতে কিন্তু বহির্বিশ্বের কাছে ইউনূস সরকারের যে গ্রহণযোগ্যতা ছিল সেটা কিন্তু খর্ব হচ্ছে এবং বিভিন্ন পার্লামেন্টে কিন্তু ইউনূস সরকারকে নিয়ে অলরেডি আলোচনা শুরু হয়ে যাচ্ছে। তার মানে আপনার বহির্বিশ্বে যে আন্তর্জাতিকভাবে ইউনূস সরকার তার গ্রহণযোগ্যতা হারাচ্ছে, তার প্রভাব যে দেশের ক্ষমতার উপরে পড়বে সেটা কিন্তু অবশ্যই বলা যায়। এরপরে ধরুন, ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পরে বাংলাদেশে যে মৌলবাদের আস্ফলন হচ্ছে এবং রাজনৈতিকভাবে যে তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, এটা কিন্তু আমাদের সামনেই স্পষ্ট। এবং আরও ধরেন, ইউনূস সরকার এসেই তিনি কি করলেন, রিসেট বাটনে চাপলেন, রিসেট বাটন চাপার কথা বললেন এবং সেই রিসেট বাটন চেপে তিনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বলেন, শেখ মুজিবুর রহমানকে বলেন এবং বীর মুক্তিযোদ্ধাদেরকে বলেন, তিনি কিন্তু তাদেরকে অস্বীকার করতে শুরু করলেন। এই যে অস্বীকার করার যে একটা ব্যাপারটা, এটা কিন্তু দেশের সাধারণ জনগণ যারা স্বাধীনতায় বিশ্বাসী এবং বঙ্গবন্ধুতে বিশ্বাসী যারা, তারা কিন্তু এই ব্যাপারটা স্বাভাবিকভাবে নেয়নি এবং তারা কিন্তু ইউনূস সরকারের এই ধরনের সিদ্ধান্তকে তারা কিন্তু এখনই কঠোর সমালোচনা করতেছে। এরপরে দেশের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটাও কিন্তু ইউনূস সরকার কোনোভাবেই সামাল দিতে পারতেছে না। এরপরে ধরেন, রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগকে ইউনূস সরকার যেভাবেই হোক প্রতিহত করার চেষ্টা করতেছে, বিভিন্নভাবে মামলা দিয়ে আটক করতেছে। এরপরে আপনার বিএনপি এবং জামাত, তারা কিন্তু এখনই নিজ ভোটের জন্য তারা ইউনূস সরকারকে চাপ দিতেছে। এবার সমন্বয়ক যারা আছে, তারা দেশের ভিতরে এমন কিছু কর্মকাণ্ড করতেছে যাতে ইউনূস সরকারের দেশের মানুষের কাছেই গ্রহণযোগ্যতা হারাচ্ছে, কিন্তু ইউনূস সরকার তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। এরপরে ধরেন, এই জুলাই আন্দোলনের যে ধরনের হত্যাযজ্ঞ বা ভাঙচুর হয়েছে, মেট্রো রেলে আগুন, পুলিশ হত্যা, এইগুলোর উপরে কি করলো ইউনূস সরকারের আইন উপদেষ্টা, তিনি একটি ইন্টিমেটেড অধ্যাদেশ জারি করলেন। তার ফলে কি হলো, এই জুলাই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবে কিন্তু যারা অপরাধী তারা কিন্তু বিচারের বহির্ভূত থেকে গেল। এরপরে 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার যে ঘটনাটা হলো, সেই ঘটনায় যারা আসামি ছিল তাদের প্রত্যেককে ইউনূস সরকার মুক্তি দিয়ে দিল। এই যে এই ধরনের কিছু কিছু কার্যকলাপ যা দেশের মানুষকে ইউনূস সরকারের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করতেছে। আপনি চিন্তা করবেন যে গত 5ই আগস্ট
আওয়ামী লীগ সরকার পতনের পরে আওয়ামী লীগ সরকারের যে খারাপ অবস্থা ছিল বা আওয়ামী লীগের কথা শুনলে যেমন মানুষ রেগে যেত, এখন কিন্তু তার অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এখন মানুষ অহরহ বলে থাকে যে এর চাইতে আগেই আমরা ভালো ছিলাম, এবং মানে পাশার দানটা যে ঘুরে যাচ্ছে সেটা কিন্তু বুঝতে বাকি নেই। এখন অনেক ধরনের অনলাইন জরিপ থেকে দেখা যাচ্ছে যে দেশে যারা অবস্থান আছে এখনও, যেমন মনে করেন ডক্টর ইউনূস, তারপর হচ্ছে জামাতের আমির, বিএনপির তারেক রহমান বা বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, এদেরকে নিয়ে যদি একটা অনলাইন জরিপ করা হয়, সেখানে কিন্তু দেখা যাচ্ছে শেখ হাসিনাই ভোটে জিতে যাচ্ছে বা শেখ হাসিনার পক্ষে সমর্থক বেশি দেখা যাচ্ছে। এখন এই যে ধরনের কার্যকলাপগুলো হচ্ছে, এরপরে ব্যবসায়ী মানে শ্রমিকদের যে আন্দোলন, এই সব ঘটনাগুলো যখন আপনি একসাথে জড়ো করবেন, তখন কিন্তু আপনাকে চিন্তা করতেই হবে যে ইউনূস সরকার কি করবে। তারা কি ক্ষমতা কারো কাছে হস্তান্তর করবে, মানে ক্ষমতা হস্তান্তর বলতে জাতীয় ঐক্য সরকার গঠন করবে, নাকি তারা তাদের রাজনৈতিক দল গুছিয়ে নিয়ে, বিশেষ করে সমন্বয়কেরা একটা দল তৈরি করতেছে, তারা কি সেই সমন্বয়কদের দল গোছানো পর্যন্ত অপেক্ষা করবে, নাকি তারা দ্রুতই নির্বাচন দিয়ে একজন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে? এই সব জিনিসগুলোই কিন্তু আপনাকে ভাবতে হবে। এরপরে যদি তারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায়, দ্রুতই যদি নির্বাচন দিতে চায়, সেক্ষেত্রে আওয়ামী লীগ কী করবে? নির্বাচন করতে পারবে, নাকি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? এই ধরনের সিদ্ধান্তগুলো কিন্তু নিতে হবে। সেখানেও কিন্তু আপনার এক ধরনের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে, এবং দেশের যে আইন শৃঙ্খলার বর্তমান অবনতি, এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি তার দেশবাসীর উপলক্ষে একটা ভাষণে তিনি বলেছেন সামনে আরও কঠিন সময় আসবে। তাহলে এখন যে ধরনের সময় আসছে আমাদের কাছে, এই সময়েরও যদি আরও কঠিন সময় হয়, তাহলে কিন্তু আমাদের জন্য সেটা একদম সুখকর হবে না। তো কেউ কি ভেবেছিলেন যে কোঠা আন্দোলনকে ঘিরে শেষ পর্যন্ত সরকারকে পতন করানো হবে? এটা কিন্তু কেউই চিন্তা করতে পারেনি। ঠিক সেভাবেই কি কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে ইউনূস সরকারেরও পতন হবে, নাকি ইউনূস সরকার তার আগেই সে তার ক্ষমতা অন্য কাউকে বুঝিয়ে দিবেন, নাকি 3 বছর 4 বছর অপেক্ষা করে সমন্বয়কদের মাঝে একটা দল গঠন করে তারপরে তারা নির্বাচন দিবেন? দর্শক, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সবাই যার যার জায়গা থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।